যুদ্ধবিরতির পথে আমেরিকা ও ইরান, শুক্রবার হচ্ছে চূড়ান্ত চুক্তির আলোচনা। ওয়েস্ট ব্যাংকের হেব্রনের ঐতিহাসিক ইব্রাহিমী মসজিদের নিয়ন্ত্রণ কেড়ে নিল ইসরায়েল, তীব্র নিন্দা প্যালেস্টাইন সরকারের। বিনা অপরাধে বন্দি গাজার চিকিৎসক হুসাম আবু সাফিয়ার মুক্তির আবেদন ইসরায়েলি আদালতে খারিজ। যুদ্ধবিধ্বস্ত গাজায় ফুটবল বিশ্বকাপের উন্মাদনা, চরম বিদ্যুৎ সংকটের কারণে টিভি ছাড়াই ল্যাপটপ আর মোবাইল স্ক্রিনে ম্যাচ দেখছেন প্যালেস্টিনিয়ানরা। ইসলামী নববর্ষে নতুন গিলাফে সজ্জিত হল পবিত্র কাবা ঘর। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজর তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। আমেরিকা ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে নতুন অগ্রগতির ইঙ্গিত মিলেছে। দুই দেশ শুক্রবার সুইজারল্যান্ডের নতুন দফা আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ মেনে হামলা বন্ধ করলেও ইরান পারমাণবিক অস্ত্র কোনোভাবেই তৈরি করতে পারবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অন্যদিকে শান্তি আলোচনায় কাতার অংশগ্রহণ করবে জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে বিশ্বের অন্যতম হরমুজ প্রণালীও খুলে যাবে। আমেরিকার সঙ্গে সমঝোতার পথে বারবার বাধাগ্রস্ত হলেও এবার দুই পক্ষের নমনীয়তায় উত্তেজনা নিরসনে নতুন অগ্রগতির ইঙ্গিত মিলেছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে নতুন দফা আলোচনায় বসতে যাচ্ছে আমেরিকা ও ইরান। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, অন্তর্বর্তী সমঝোতা কার্যকর হওয়ার পর চূড়ান্ত সমাধানের লক্ষ্যে এই আলোচনা শুরু হবে। আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের কারণে পূর্ণাঙ্গ সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছিল। তাই আমরা আলোচনা দুই ধাপে ভাগ করেছি। প্রথম ধাপে যুদ্ধের অবসান, হরমুজ প্রণালী অবরোধ, জব্দকৃত অর্থ ছাড় এবং পুনর্গঠন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এরপর ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা চলবে। আরাকচির ভাষ্য অনুযায়ী প্রথম ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যুদ্ধের অবসান। তিনি দাবি করেন, সোমবার থেকেই কার্যত যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, তবে সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে শুক্রবার। এই সমঝোতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যুদ্ধের অবসান। সোমবার সকাল থেকেই যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা কার্যকর হয়েছে। এতে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে কাতার বলছে, সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবারও স্বাভাবিক নৌ চলাচলের জন্য খুলে যাবে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে। আমরা আশাবাদী যে এই সমঝোতা আঞ্চলিক নিরাপত্তার নতুন অধ্যায় শুরু করবে। হরমুজ প্রণালী খুলে গেলে কাতার আবারও বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বাড়াতে পারবে এবং আন্তর্জাতিক বাজারের ওপর চাপ কমবে। কাতার জানিয়েছে, পাকিস্তানের নেতৃত্বে পরিচালিত মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবেই তারা এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। জেনেভায় পরবর্তী আলোচনাতেও কাতারের প্রতিনিধিরা অংশ নেবেন। শুক্রবার জেনেভায় আমেরিকা ও ইরানের কর্মকর্তারা ৬০ দিনের একটি আলোচনার সূচনা করবেন। সেখানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ, পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে ফ্রান্সে আয়োজিত G7 সম্মেলনে অংশ নিয়ে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তি এরই মধ্যে স্বাক্ষরিত। And the strait is already partially opened. As you know, they're doing a little hunting for a couple of mines that they've already found. But it's essentially ships are starting to go out now. On Friday, it'll be completely opened. And the main thing is that Iran will not have a nuclear weapon. They fully agreed to that with strong policing powers, and they won't have a nuclear weapon, which is what it was all about, because they probably would have used it if they had it. তবে সম্ভাব্য এই সমঝোতা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। দশকের পর দশক ধরে আমি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিরুদ্ধে লড়াই করে আসছি। চুক্তি থাকুক বা না থাকুক, ইরান পারমাণবিক অস্ত্র পাবে না। আমি প্রধানমন্ত্রী থাকা পর্যন্ত এটি ঘটতে দেব না। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর আমেরিকা ও ইরানের এই নতুন আলোচনা আঞ্চলিক স্থিতিশীলতার সম্ভাবনা তৈরি করেছে। তবে যুদ্ধবিরতি স্থায়ী শান্তিতে রূপ নেবে কিনা তা নির্ভর করবে আগামী 2 মাসের আলোচনার ফলাফলের উপর।
নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। প্যালেস্টাইন অধিকৃত ওয়েস্ট ব্যাংকের ঐতিহাসিক হেব্রন শহরের পবিত্র ইব্রাহিমী মসজিদ ও টম্ব অব দ্য পেট্রিয়ার্কস স্থাপনার সমস্ত পরিকল্পনা ও নির্মাণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ 1997 সালের ঐতিহাসিক হেব্রন চুক্তি বাতিল করে এই ক্ষমতা দখলের ঘোষণা দেন। প্যালেস্টিনিয়ান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর বিষয়টিকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং হেব্রনের রাজনৈতিক ও আইনি মর্যাদার উপর বড় আঘাত বলে তীব্র নিন্দা জানিয়েছে। ইসরায়েলের এই সিদ্ধান্তকে বর্ণবাদী আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন হেব্রনের মেয়র ইউসেফ আল জাবারি। বিশ্লেষকরা বলছেন, আগামী অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে কট্টরপন্থী ইহুদি বসতি স্থাপনকারীদের ভোট টানতেই স্মোটরিচ এই পদক্ষেপ নিয়েছেন। আমরা হেব্রন চুক্তি বাতিল করে এই প্রাচীন শহরের দায়িত্ব আমাদের কাছে ফিরিয়ে এনেছি। এটি শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি বাস্তব সার্বভৌমত্ব ও শাসনের প্রতিফলন। এর মাধ্যমে অস্লো চুক্তির রেখে যাওয়া অন্যতম বড় এবং ঐতিহাসিক ভুল সংশোধন করা হলো। দুর্ভাগ্যবশত এটি একটি বর্ণবাদী সিদ্ধান্ত, যার লক্ষ্য হেব্রন পৌরসভার ক্ষমতা কেড়ে নেয়া। হেব্রন পৌরসভার রাজনৈতিক চুক্তি অনুযায়ী পুরো শহরের নিয়ন্ত্রণে রয়েছে। স্মোটরিচ খোদ প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিংবা চুক্তি তদারকি করা আমেরিকান প্রশাসন কাউকেই তোয়াক্কা করছেন না। আমরা ইউনেস্কো, বিশ্বজুড়ে আমাদের অংশীদার পৌরসভা এবং আমেরিকান প্রশাসনের সাথে যোগাযোগ করব। চুক্তি অবশ্যই মেনে চলতে হবে। গাজার উত্তর অঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক এবং খ্যাতনামা প্যালেস্টিনিয়ান চিকিৎসক ডক্টর হুসাম আবু সাফিয়ার মুক্তি আবেদন আবারও খারিজ করে দিয়েছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিচার ছাড়াই তার আটকাদেশ আরও বাড়ানোর রায় দেয় ইসরায়েলি আদালত। 2024 সালের শেষের দিকে গাজা থেকে অবরুদ্ধ করার পর গত 500 দিনেরও বেশি সময় ধরে তাকে বন্দী রাখা হয়েছে। মানবাধিকার সংস্থা ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বর্তমানে নাফা কারাগারের নির্জন সেলে অত্যন্ত অসুস্থ অবস্থায় দিন কাটছে তার। ইসরায়েলি বাহিনীর জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ অমান্য করে নবজাতক ও রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে থেকে গিয়েছিলেন এই চিকিৎসক। এমনকি হাসপাতালের গেটে ড্রোন হামলায় নিজের সন্তান নিহত হওয়ার পরও তিনি গাজা ছাড়েননি। হামাসকে সহায়তার অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার করে IDF। গত 3 বছরের ভয়াবহ যুদ্ধ আর ধ্বংসযজ্ঞের মাঝেও গাজা উপত্যকায় শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। তবে মাথার উপর ইসরায়েলি যুদ্ধ বিমানের গর্জন আর চরম বিদ্যুৎ সংকটের কারণে টিভি ছাড়াই ল্যাপটপ আর মোবাইল স্ক্রিনে ম্যাচ দেখতে হচ্ছে বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানদের। গাজা সিটির বিখ্যাত আল ইয়ারমুক স্টেডিয়াম, যা একসময় সবুজ ঘাসে ঢাকা ছিল, তা এখন রূপ নিয়েছে হাজারো গৃহহীন মানুষের তাঁবুর নগরীতে। প্যালেস্টিনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য মতে, চলমান যুদ্ধে ইসরায়েলি হামলায় ইতিমধ্যে 285টি ক্রীড়া অবকাঠামো ধ্বংস হয়েছে এবং প্রাণ হারিয়েছেন 1000-এর বেশি অ্যাথলেট। মাথার ওপর অনবরত উঠছে ইসরায়েলি ড্রোন, যে কোনো মুহূর্তে ধেয়ে আসতে পারে প্রাণঘাতী বোমা। এই চরম মৃত্যু ভয় আর অন্ধকারের মাঝেই গাজা উপত্যকায় উন্মাদনা ছড়াচ্ছে ফুটবল বিশ্বকাপ। খান ইউনিসের এক আশ্রয় শিবিরে ল্যাপটপের ক্ষীণ আলোয় খেলা দেখার চেষ্টা করছেন গাজা প্রিমিয়ার লিগের পেশাদার ফুটবলার ফাদি আল আরাউ। যুদ্ধের কারণে গত 3 বছর ধরে খেলাধুলা বন্ধ, হারিয়েছেন ঘরবাড়িও। বিশ্বকাপের ম্যাচ দেখতে প্রথমে ল্যাপটপ চার্জ করার জন্য হন্যে হয়ে একটা চার্জিং পয়েন্ট খুঁজি, মানুষের কাছে অনুরোধ করি, তারপর ইন্টারনেটের একটা কার্ড জোগাড় করার যুদ্ধ। প্রতিদিন একই গল্প। 2022 সালে কাতারের বিশ্বকাপ আমরা নিজেদের ঘরে শান্তিতে দেখেছি, বিদ্যুৎ ছিল, আর আজ কিচ্ছু নেই। এই যুদ্ধ আর ধ্বংসলীলার মাঝেও প্যালেস্টিনিয়ানদের একটুখানি আনন্দের খোরাক যোগাচ্ছে গাজা সিটির কয়েকটি ক্যাফে। রাত 12টার পর জ্বালানি চালিত জেনারেটর বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প ব্যাটারি আর UPS এর মাধ্যমে খেলা দেখানোর ব্যবস্থা করেছেন ক্যাফে মালিকরা। আমরা ক্যাফের ভেতরে 2টি বিকল্প বিদ্যুৎ লাইন এবং একটি অতিরিক্ত ব্যাটারি স্থাপন করেছি, কারণ রাত 12টার পর ফুয়েল জেনারেটর চালানো সম্ভব হয় না। এই ক্যাফে যে কোনো মুহূর্তে ইসরায়েলের লক্ষ্যবস্তু হতে পারে। খেলা দেখে বের হওয়ার সময় হয়তো আমার পাশেই বোমা পড়বে আর আমি প্রাণ হারাবো, কিন্তু এত কষ্টের পরেও আমরা খেলা দেখা চালিয়ে যাব। এই ফুটবল উন্মাদনার আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘস্থায়ী পদ্ধতিগত ধ্বংসযজ্ঞ। গাজা সিটির যেই ঐতিহাসিক আল ইয়ারমুক স্টেডিয়াম একসময় হাজারো দর্শকের করতালি ও উল্লাসে মুখর থাকত, সেই সবুজ মাঠ আজ ঢাকা পড়েছে হাজারো বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে। প্যালেস্টিনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, চলমান এই
এই যুদ্ধে ইসরায়েলি বাহিনী গাজার বড় বড় স্টেডিয়ামগুলোকে বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প হিসেবে ব্যবহার করেছে। গত 3 বছরে বড় ও ছোট স্টেডিয়াম, ক্লাব, জিমনেশিয়াম এবং স্পোর্টস একাডেমি সহ প্রায় 285টি ক্রীড়া অবকাঠামো গুড়িয়ে দেওয়ার পাশাপাশি নিহত হয়েছেন 1000-এর বেশি প্যালেস্টিনিয়ান ক্রীড়াবিদ। এই পুরো স্টেডিয়ামটা আগে সবুজ গালিচায় ঢাকা ছিল। দুই পাশে গোলপোস্ট আর চারদিকে ছিল হাজারো ভক্ত। আমরা এখানে আসতাম একটু আনন্দ পেতে, নিজেদের দুঃখ ভুলে থাকতে। কিন্তু এখন দেখছেন তো, সবুজ কার্পেটের আল ইয়ারমুক স্টেডিয়াম এখন রঙিন তাঁবুতে ঢাকা পড়েছে। বিদ্যুৎ নেই, টেলিভিশন নেই, নেই কোনো গ্যালারির জৌলুস, তবুও ল্যাপটপের আবছা আলোয় পুরো গাজা হয়ে ওঠে এক একটি জীবন্ত স্টেডিয়াম। আসলে এই বিউটিফুল গেম, ফুটবলের জাদু এখানেই। এটি মানুষকে কেবল এক সুতোয় গাঁথেই না, শত প্রতিকূলতা ও মৃত্যুর ঝুঁকির মাঝেও প্যালেস্টিনিয়ানদের মনে করিয়ে দেয় তারা এখনও বেঁচে আছে, হাসতে পারে এবং একসাথে মেতে উঠতে পারে উৎসবে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। ইসলামী নববর্ষ উপলক্ষে পবিত্র কাবা শরীফের নতুন গিলাফ বা কিসওয়া পরানো হয়েছে। কিসওয়া তৈরির অ্যাসেম্বলি ও সেলাই বিভাগের প্রধান সালাহ আল সুলামি জানান, সূক্ষ্ম কারুকাজ ও ইসলামী বাণী খচিত রেশমি কাপড়ের বিভিন্ন প্যানেল একত্র করে এই গিলাফ তৈরি করা হয়। সোমবার এই গিলাফ পরানো হয়। হজ হলো একটি বার্ষিক ধর্মীয় তীর্থযাত্রা, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লি সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় সমবেত হন। হজের অন্যতম গুরুত্বপূর্ণ রীতি হলো তাওয়াফ, যেখানে হাজিরা মসজিদুল হারামের কেন্দ্রস্থলে অবস্থিত পবিত্র কাবাকে 7 বার প্রদক্ষিণ করেন। ইসলামের পঞ্চম স্তম্ভ হিসেবে হজ শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জন্য জীবনে অন্তত একবার পালন করা ফরজ। ইসলামী চান্দ্র বর্ষপঞ্জির দ্বাদশ মাসে হজ অনুষ্ঠিত হয়, ফলে সৌর বর্ষপঞ্জির সঙ্গে এর সময় প্রতি বছর পরিবর্তিত হয়। একই কারণে হজ ও পবিত্র রমজান মাসও বিভিন্ন ঋতুতে ঘুরে ঘুরে আসে। ইরাকের দক্ষিণ পূর্বাঞ্চলের ইরান সীমান্ত ঘেঁষা ধুলোময় প্রান্তরে একসময় প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল রিম গ্যাজেল। তবে সংরক্ষণ উদ্যোগের ফলে আবারও ফিরছে এই বিরল প্রাণী। মাইসান প্রদেশের আলী আল গার্বি জেলায় প্রতিষ্ঠিত রিম বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে এখন গাজেলের সংখ্যা 500-রও বেশি। ইরাকের দুর্লভ প্রাণীদের অন্যতম হল হরিণ প্রজাতির রিম গ্যাজেল। যুদ্ধের কারণে এই সুন্দর প্রাণীটি বিলুপ্ত হতে বসেছিল, কিন্তু এই প্রাণীটি রক্ষায় কর্তৃপক্ষের উদ্যোগে সংরক্ষণাগারে জন্ম নিয়েছে প্রচুর পরিমাণে রিম গ্যাজেল। ইরান ইরাক যুদ্ধের সময় এই এলাকা সামরিক অঞ্চলে পরিণত হয়েছিল, ফলে রিম গ্যাজেল মারা যায় এবং হারিয়ে যেতে থাকে। একসময় পুরো জেলায় এদের দেখা মিলত, তাই স্থানীয় সরকার ও কৃষি মন্ত্রণালয় এই প্রাণী সংরক্ষণের উদ্যোগ নেয়। সংরক্ষণ কেন্দ্রটি শুরু হয়েছিল মাত্র 25টি গ্যাজেল দিয়ে। উত্তর পশ্চিম ইরাকের রুদবা মরুভূমি থেকে আনা হয়েছিল 20টি স্ত্রী ও 5টি পুরুষ গ্যাজেল। অনুকূল পরিবেশে দ্রুত প্রজননের মাধ্যমে এখন এদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 513-তে। আমরা 20টি স্ত্রী ও 5টি পুরুষ গ্যাজেল দিয়ে শুরু করেছিলাম। আল্লাহর রহমতে এখন সংখ্যা 500-র বেশি। আরও কয়েকটি এলাকায় নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এখান থেকে গ্যাজেল নিয়ে ইরাকি রিম গ্যাজেলের বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তন, খরা এবং পানি সংকটের কারণে ইরাকের মরু অঞ্চলে রিম গ্যাজেলের সংখ্যা কমে যায়। এই পরিস্থিতিতে প্রজাতিটিকে রক্ষায় একাধিক সংরক্ষিত এলাকা গড়ে তুলেছে দেশটির কর্তৃপক্ষ। এটি একটি বিরল প্রাণী। উপযুক্ত পরিবেশ তৈরি করে একে আবার প্রকৃতিতে ফিরিয়ে আনতে হবে। শিকারীদের কারণে বন্যপ্রাণী মারাত্মক হুমকির মুখে। এই সংরক্ষণ কেন্দ্রের লক্ষ্য হচ্ছে প্রাণীদের সংখ্যা বৃদ্ধি এবং প্রজনন নিশ্চিত করা। তবে সাফল্যের পাশাপাশি রয়েছে নতুন চ্যালেঞ্জও। 500-র বেশি গ্যাজেলের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে উঠছে। বিশেষ করে আগামীতে আসা তীব্র গরমের মৌসুম প্রকল্পটির জন্য বড় পরীক্ষা হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। এছাড়া পুরুষ গ্যাজেলের সংখ্যা বেশি হওয়ায় সংঘর্ষ ও প্রজনন সমস্যার কারণে 230টি গ্যাজেল বিক্রি করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর। যুদ্ধ, জলবায়ু পরিবর্তন এবং শিকারের হুমকিতে হারিয়ে যেতে বসা রিম গ্যাজেলকে ফিরিয়ে আনতে ইরাকের এই উদ্যোগ ইতিমধ্যে আশার আলো দেখাচ্ছে। তবে দীর্ঘমেয়াদে প্রজাতিটির টিকে থাকা নির্ভর করবে সংরক্ষণ কার্যক্রমের ধারাবাহিকতা এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলার উপর। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক।
এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।